সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম অংশে দেখেছিলাম যে গুণগত রসায়নের যে প্রথম পরমাণুর মডেলগুলো সেগুলো সম্পর্কে। এখন আমরা দেখব যে শক্তি স্তরের যে কোয়ান্টাম সংখ্যা সেই সম্পর্কে আলোচনা। তো আসো যে কোয়ান্টাম সংখ্যা কত রকমের এবং কি কি সেগুলো সম্পর্কে ধারণা নিব। তো প্রথমত আসো যে প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটার নাম কি এবং এটা কি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এবং দ্বিতীয় যে শক্তি স্তর সেটাকে নাম দেওয়া হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যার প্রথম ভাগে আমরা জানলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। দ্বিতীয় কোয়ান্টাম যে সংখ্যা সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল দ্বারা। অর্থাৎ প্রথমটা এন, পরেরটা হচ্ছে এল। এবং তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এম। এম দ্বারা কি বোঝায়? ম্যাগনেটিক। তো ম্যাগনেটিক মানে কি? চুম্বক। তো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চতুর্থ আছে হচ্ছে স্পিন। স্পিন, এস থেকে স্পিন। তো চতুর্থ আছে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমাদের এই কোয়ান্টাম সংখ্যা চার রকমের: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আসো যে এর ভিতরে আবার যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলোর ভিতরে কিন্তু আবার ভাগ আছে। যেমন এই এলগুলোকে এস, পি, ডি, এফ এই আকারে কিন্তু প্রকাশ করা হয়। এখানে কিন্তু প্রত্যেকটার মান আছে। এস মানে হচ্ছে 0, পি মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 2, এফ মানে হচ্ছে 3। অর্থাৎ 0 থেকে শুরু, তারপরে ক্রমান্বয়ে বাড়বে এস, পি, ডি, এফ। তো এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি কি বুঝতে পারি সেটা একটু আমরা দেখব। যে এন দ্বারা বুঝছিলাম আমরা কি? প্রধান শক্তি স্তর। তো প্রধান শক্তি স্তরের যে কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে কিন্তু আমরা শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারি। কি সম্পর্কে জানতে পারি? আকার সম্পর্কে। যে এল, যেটাকে আমরা বলতেছিলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটা থেকে আমরা কি জানতে পারি? সূক্ষ্ম রেখার উৎপত্তি সম্পর্কে কি জানতে পারি। সূক্ষ্ম রেখার উৎপত্তি মানে কি? যে একটা শক্তি স্তর থেকে অন্য একটা শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো গমন করে তখন কিন্তু একটা বর্ণালী সৃষ্টি করে বা রেখা সৃষ্টি করে। তো এই রেখাটা কেন সৃষ্টি হচ্ছে, এর উৎপত্তিটা জানা যায় কিন্তু এল কোয়ান্টাম সংখ্যা থেকে। এবং এম যেটা আছে, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো এইখানে সূক্ষ্ম রেখাগুলো কিন্তু বিভক্তি অর্থাৎ ধাপে ধাপে নির্গত হয়। তো এই বিভক্তির কারণটা উল্লেখ করে কে? এম, অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবং এস যেটা আছে সেটা হচ্ছে কি চুম্বক ধর্ম ব্যাখ্যা করে। চুম্বক ধর্ম কেমনে ব্যাখ্যা করে? দেখো যে স্পিনগুলো কেমন হয়। ধরো পি শেলে যদি আমরা কল্পনা করি, পি শেলের ক্ষেত্রে এখানে কয়টা হবে? 3টা। তো এই 3টার ভিতরে ধরো হচ্ছে এইখানে 2টা আছে, অর্থাৎ এটা কি আছে? অযুগ্ম অবস্থায় আছে। যদি অযুগ্ম অবস্থায় থাকে এইগুলোকে বলা হয় প্যারা চৌম্বক। এগুলোকে কি বলা হয়? প্যারা চৌম্বক। তো প্যারা যখন হয় তখন কিন্তু এর চৌম্বকীয় ধর্ম থাকে। যখন ডায়া চৌম্বক হয় তখন কিন্তু চৌম্বকীয় ধর্ম থাকে না। তো এই চৌম্বকীয় ধর্ম কিন্তু কার উপর নির্ভর করতেছে? এই স্পিন কোয়ান্টাম সংখ্যার উপর কিন্তু নির্ভর করতেছে। তার মানে এই এস থেকে আমরা কি পাবো? চুম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারবো। এরপর আসো যে এইগুলোর মানগুলো আমরা কেমনে নির্ণয় করতে পারি। দেখো যে এখানে যদি আমরা কল্পনা করি 3D1, তো এইখানে আমাদের প্রশ্নে দেয় যে এন এর সম্ভাব্য মান এন, এল, এম, এস, এইগুলোর মান কি কি হতে পারে। যেহেতু আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি ডি, তো এখানে আমরা এল এর মান আগেই শিখে আসছি যে এস থাকলে 0, পি থাকলে 1, ডি থাকলে 2 এবং এফ থাকলে 3। এইগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে এস থাকলে 0, পি থাকলে 1, ডি থাকলে 2, এফ থাকলে 3। যেহেতু এখানে ডি আছে তাইলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে মান কত হবে? 2। এল এর মান কত হবে? 2। এন এর মানটা কত হবে? যেটা হচ্ছে শক্তি স্তর অর্থাৎ 3। এইখানে যদি আমরা দেখতাম 1s তাহলে কিন্তু 1 থাকতো, তো সেক্ষেত্রে কি হতো? 1 হতো। এখানে যদি 3 আছে তাহলে এন এর মানটা কি হবে? 3 হবে। তো তারপরে আসে হচ্ছে ম্যাগনেটিক। ম্যাগনেটিক জিনিসটা কেমন হয়? যে
এখানে শেল কয়টা আছে আমাদের? শেল আছে ডিতে 5টা। তো এই 5টার ক্ষেত্রে দেখো যে এইটা যদি 0 হয় এই বরাবরগুলো কি হয়? +1 +2 -1 -2। আমরা সংখ্যা রেখা থেকেই তো জানি যে যত বাম বরাবর যাব তত কিন্তু ঋণাত্মক হতে থাকবে, যত ডান বরাবর যাব তত কিন্তু ধনাত্মক হতে থাকবে। তো এখানে দেখো যে এইদিকে আসলে আমাদের কি হচ্ছে? -1 -2, ওইদিকে গেলে কি হচ্ছে? +1 +2। তো আমাদের যেহেতু প্রথম ইলেকট্রন, তো প্রথম ইলেকট্রনটা ঢুকছে কোথায়? প্রথম শেলে। তো এইখানে যেহেতু 1 আছে তাইলে প্রথমে কত আছে? -2। তাইলে এম এর মানটা কত হবে? -2। তো আমরা কিন্তু এন এর মানটা পেয়ে গেলাম কি থেকে? যে শক্তি স্তর সেখান থেকে পেলাম কি? এন এর মান কত পেয়েছি? 3। তারপরে দেখো যে এল এর মান কত পেয়েছি? 2। এম এর মান কত পেয়েছি? -2। এখন আমাদের কি দরকার? এস দরকার। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এস এর মান কেমন হয়? প্রথমে কিন্তু পজিটিভ গুলো যাইতে থাকে। একটা শেলের ভিতরে পজিটিভ দেখো প্রথমে কিন্তু সিঙ্গেল যাচ্ছে, অর্থাৎ সবগুলো কিন্তু কি যাচ্ছে? পজিটিভ গুলো যাচ্ছে। অর্থাৎ এস এর মান কিন্তু প্রথম ক্ষেত্রে কত হবে? প্লাস, এর আমাদের কি হবে? প্লাস হাফ। মূলত এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা এর মান কিন্তু +½ হয় অথবা -½ হয়। যদি এইটা এই বরাবর নামতো তাইলে সেগুলো কি হতো? -½ হতো। যেহেতু উপর বরাবর গেছে তো এই ক্ষেত্রে কি হবে? +½ হবে, অর্থাৎ এস এর মান +½ এই ছিল হচ্ছে আমাদের 3D এর ক্ষেত্রে গণনা। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে এন, এল, এম, এস। তো এস এর মান তো ফিক্সড, হয় প্লাস না হয় মাইনাস, এই দুইটার ভিতরেই মানটা কিন্তু থাকবে। কিন্তু আমাদের এন এর মান কত হলে এল এর মান কত হবে, এম এর মান কত হবে, এইগুলোরও কিন্তু একটা রুলস আছে। তো দেখো যদি এন এর মান 4 হয়, এন এর মান যদি 4 হয়, এল এর মান কিন্তু কখনোই 4 হতে পারবে না, অবশ্যই 4 থেকে কম হওয়া লাগবে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা আছে সেটা যদি 4 হয় তার থেকে কম যে কোনো মান হতে পারবে কি? এল। তবে সেটা কি অবশ্যই ধনাত্মক মান হতে হবে। তো এইখানে কি হতে পারবে? এগুলা 3 হতে পারবে, 2 হতে পারবে, 1 হতে পারবে এবং 0 হতে পারবে। এইগুলো কিন্তু সবই এল কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটা কিন্তু হতে পারবে। এম এর ক্ষেত্রে কি হয়? এল এর যে মানগুলো আছে সবগুলোই হতে পারবে, কিন্তু সাথে কি থাকবে? প্লাস মাইনাস থাকবে। অর্থাৎ +-3, +-2, +-1 এবং কি 0। অর্থাৎ এখানে মান কিন্তু কয়টা আসছে? মোট 60টা। তো এইখানে ছিল কয়টা মান? 4টা। এখান থেকে আমরা মান পাইছি কয়টা? 60টা। প্রথমে আমরা তাহলে কি দেখলাম? যদি এন এর মান যেটা হবে সেইটার সমান বা বড় কিন্তু এল এর মান হইতে পারে না, তার থেকে ছোট সকল মান ধনাত্মক হতে হবে, সেটা হবে কি? এল এর মান। এবং ধনাত্মক ঋণাত্মক মিলে যেই এল এর মান সেটাই কিন্তু এম এর মান। আর যেটা ফিক্সড সেটা হচ্ছে কি? এস এর মান। এস এর মানটা অলওয়েজ কি হচ্ছে? +-½ তো এটার ক্ষেত্রে আমরা শুধু মনে রাখবো যে কোন শেলে কখন কি অবস্থায় ঢুকতেছে এইটার উপরে এস এর মান নির্ভর করবে। যদি এই দিকে ঢোকে তাইলে প্লাস, যদি এই দিকে যায় তাইলে কিন্তু মাইনাস। আর ইলেকট্রন সবসময় কিন্তু কিভাবে যায়? প্রথমে এই দিক বরাবর যায়, উপর দিকে যাচ্ছে, উপর দিকে, এই চিহ্নগুলো কিন্তু উপর দিকে, তারপরে কি আসবে? নিচের দিকে। তো প্রথমে কিন্তু ধনাত্মক অর্থাৎ +½ গুলো প্রথমে প্রবেশ করবে, দেন হচ্ছে -½ গুলো প্রবেশ করবে। তো এই ছিল হচ্ছে এস এর আলোচনা। এবার আসো যে আমাদের কণিকা সমূহ। দেখো যে পরমাণুর গঠনের ক্ষেত্রে আমরা বলেছিলাম পরমাণুর খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে একটা জায়গায় কিন্তু নিউক্লিয়াসটা অবস্থান করে, এবং নিউক্লিয়াসের যে অবস্থান সেটা কিন্তু খুবই একদম নগণ্য। তো এর ভিতরেও কিন্তু কিছু স্থায়ী অস্থায়ী কণিকা, কণা থেকেও ছোট যেগুলো, সেগুলোকে কি বলছি আমরা? কণিকা। এই কণিকা সমূহ কিন্তু থাকে, সেগুলো কি? একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে কি? অস্থায়ী। তো স্থায়ী কোণগুলো আর অস্থায়ী কোণগুলো আমাদের দুইটাই মুখস্থ করার দরকার নাই, আমরা জাস্ট এক পাশ মুখস্থ করব। যদি আমরা স্থায়ীগুলো জানি তো বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো অবশ্যই অস্থায়ী কণা হবে। তো স্থায়ীগুলো কি কি? যেইগুলোই নিউক্লিয়াসে থাকে বা চারপাশে ঘোরে। একটা কি? ইলেকট্রন, একটা কি? প্রোটন এবং নিউট্রন। তো এই জিনিসগুলো কি আমরা সবাই জানি যে ইলেকট্রনটা কি? ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটনটা কি?
ধনাত্মক চার্জ বিশিষ্ট। এরা কিন্তু একে অপরের বিপরীত, শুধু একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। আর এন যেহেতু নিউট্রন, এটা থেকে আমরা মনে রাখতে পারি নিউট্রাল। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নাই, অর্থাৎ শূন্য। এটা কি? শূন্য। অর্থাৎ এখানে স্থায়ী কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই তিনটাই হচ্ছে মনে রাখতে হবে, বাদ বাকি যা থাকবে সবকিছুই কিন্তু অস্থায়ী কণিকা। তো এরপর আসো যে আইসোটোপ। তো আমরা দেখো যে পরমাণুর কিন্তু মৌলগুলো যেগুলো আছে আমাদের পর্যায় সারণীতে, সেগুলোর কিন্তু কি কি জানি? পারমাণবিক ভর জানি, পারমাণবিক সংখ্যা জানি, নিউট্রন সংখ্যা জানি। তো এইগুলো কখন আইসোটোপ তৈরি করবে, কখন আইসোবার তৈরি করবে, কখন আইসোটোন তৈরি করবে, সেইগুলো মনে রাখার কিন্তু সহজ কিছু উপায় আছে। তো এইগুলো এখন আমরা জানবো। দেখো আইসোটোপ যখন বলবে, একটা কথা মনে রাখবা যে আইসো মানে হচ্ছে কি? একই। তো প্রত্যেকটার ভিতরে কিন্তু আইসো কথাটা আছে, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। তো আইসো মানে কি? একই। তো একই হবে, কি একই হবে? এটার ক্ষেত্রে মনে রাখতে হবে, দেখো প আছে লাস্টে, কি আছে? প আছে। তো প দিয়ে মনে রাখতে হবে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাটা কি? প্রোটন সংখ্যাই কিন্তু পারমাণবিক সংখ্যা, যেহেতু লাস্টে প আছে আমরা কি মনে রাখবো? প্রোটন সংখ্যা। আর আইসো মানে কি? একই। তো প্রোটন সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা কি? আইসোটোপ। তো এইটা একটা উদাহরণ দেখো, যে আমরা যদি বলি এক্স একটা মৌল, ওয়াই একটা মৌল। তো এই দুইটা মৌলের ভিতরে উপরে কি থাকে? পারমাণবিক ভর, নিচে থাকে পারমাণবিক সংখ্যা। যদি ধরো এটা হচ্ছে 9, এটা 19, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 20। তো দেখো এইখানে কি আছে? এইখানে যে দুইটা পারমাণবিক সংখ্যা, এই দুইটাই কিন্তু কি আছে? সেম আছে। অর্থাৎ এইটাও 9, এটাও কিন্তু 9। তাইলে এইটা একটা অপরটার কিন্তু আইসোটোপ। তো আমরা এটা কিভাবে মনে রাখবো? আইসো মানে একই, যেহেতু লাস্টে প আছে তাইলে এটাতে মনে রাখবো প্রোটন সংখ্যা একই। তারপরে আসো আইসোটোন। এটার ক্ষেত্রে একই কথা। আইসো মানে কি? আইসো মানে একই। এটাও মনে রাখার সহজ উপায় হচ্ছে কি? আইসোটোনের লাস্টে কি আছে? দন্তন্য। তো দন্তন্য থাকলে কি হয়? নিউট্রন। মনে রাখবো কি? নিউট্রন। অর্থাৎ নিউট্রন কি হবে? একই হবে। তো নিউট্রন জিনিসটা কিভাবে বুঝবো একই হবে? এইখানে ধরো এক্স একটা মৌল, এখানে আছে 10, এখানে আছে 20, ও একটা মৌল, এখানে আছে 11, এখানে আছে 21। তো নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করি? এই যে পারমাণবিক ভর, এই যে পারমাণবিক সংখ্যা, এই দুইটার যে বিয়োগফল, এই দুইটার যে বিয়োগফল, সেটা হচ্ছে আমাদের কি? নিউট্রন সংখ্যা। তো এই দুইটা দেখো বিয়োগ করলে কত আসে? 10। এই দুইটা বিয়োগ করলে কত আসে? 10। তাইলে এদের কি হলো? নিউট্রন সংখ্যা কিন্তু একই। অন্য সংখ্যাগুলো কিন্তু সেম ছিল না। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি তুমি খেয়াল করো, এখানে ছিল 10, এখানে ছিল কত? 11। এখানে যদি খেয়াল করো, এখানে ছিল কত পারমাণবিক ভর? 20, এখানে ছিল হচ্ছে 21। তাইলে আমাদের কি পাচ্ছি? যে যদি নিউট্রন সংখ্যা অর্থাৎ পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যার বিয়োগফল অর্থাৎ নিউট্রন সংখ্যা যদি একই হয়, তখন তাকে বলতেছে হচ্ছে আইসোটোন। তো পরবর্তীতে আসো যে আইসোবার। আইসোবারের ক্ষেত্রে ওই কথাটা আবারও সেম, যে আইসো মানে কি? আইসো মানে একই। আইসো মানে কি? একই। এবং এই বার দিয়ে আমরা মনে রাখবো বার ভর। বার ভর কি মনে রাখবো? বার ভর। ভর, ভর মানে কি? পারমাণবিক ভর। তাহলে আইসো মানে একই, বার মানে ভর, তার মানে পারমাণবিক ভর কি হবে? একই হবে। তো এর উদাহরণ কি হতে পারে? এক্স এখানে যদি 10, এখানে 20 হয়, ওয়াই এখানে যদি 9, এখানে যদি 20 হয়, তাহলে দেখো যে নিচে যেটা থাকে সেটা কিন্তু আমাদের কি? পারমাণবিক সংখ্যা। এটা কত? 9, এটা কিন্তু 10। তার মানে কি? পারমাণবিক সংখ্যা আলাদা, তার মানে কিন্তু এটা আইসোটোপ না। কিন্তু দেখো উপরে কি থাকে? পারমাণবিক ভর। পারমাণবিক ভর যেহেতু একই, তাইলে কিন্তু এটা আইসোবার। আইসোবার, বার দিয়ে মনে রাখবো ভর, এবং আইসো মানে একই, অর্থাৎ পারমাণবিক ভর একই। তারপর আসো তেজস্ক্রিয়তা সম্পর্কে। তেজস্ক্রিয়তাটা কি? আমাদের এই পর্যায় সারণীতে কিন্তু
কিছু মৌল আছে যেগুলো তেজস্ক্রিয়, অর্থাৎ নিজে নিজেই কিন্তু শক্তিগুলো কি করে, বিকিরণ করে। তো এই বিকিরণ করার সময় কয়েকটা কণা বা পার্টিকেল কিন্তু নির্গত হয়, সেগুলো কি কি, আলফা, বিটা এবং গামা। তো আলফা কি, বিটা কি, গামা কি, এইগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমাদের কিছু ম্যাথ আছে, সেগুলোকেও দেখতে হবে। তো আলফা জিনিসটা কি সেটা আমরা দেখি। আলফা মানে হিলিয়ামের নিউক্লিয়াস। তো হিলিয়ামের পারমাণবিক ভর কত, 4 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 2। বিটা মানে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি জানি, -1, অর্থাৎ এটা একটা ঋণাত্মক জিনিস। তো এইখানে কি হয়, -1 এবং উপরে হচ্ছে 0। তো উপরে 0 এবং নিচে -1 লেখার কারণ হচ্ছে যে -1 মানে হচ্ছে পারমাণবিক যে সংখ্যা সেখান থেকে কি হয়, -1 হয়, কিন্তু পরমাণুর যেই ভর সেখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কেন, দেখো -1 পারমাণবিক সংখ্যা থেকে যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, 1s2 2s2 2p3, তো এইখানে যদি আমরা একটা ইলেকট্রন বের করে দিই তখন দেখো যে শেষ কক্ষপথ অর্থাৎ শেষ দিকের যে যোজ্যতা স্তরের ইলেকট্রন সেইখান থেকে কিন্তু ইলেকট্রন একটা বের হয়ে যাবে, অর্থাৎ 1s2 2s2 এটা কিন্তু একই থাকবে। দেখো 1s2 2s2 2p3 ছিল, একটা ইলেকট্রন নির্গত হয়ে যায়। এগুলো কি আমাদের 2 2 3, এগুলো কিন্তু আমাদের ইলেকট্রন, অর্থাৎ এস শেলে কিন্তু দুইটা ইলেকট্রন, পরবর্তী দ্বিতীয় শক্তি স্তরে এস শেলে কিন্তু দুইটা, পরবর্তী দ্বিতীয় শক্তি স্তরে পি শেলে কিন্তু 3টা ইলেকট্রন আছে। তো 3টা ইলেকট্রন থেকে আমরা একটা ইলেকট্রন বাদ দেবো, তার মানে কয়টা হয়ে যাচ্ছে, 2টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু কত ছিল, 60টা ইলেকট্রন ছিল, এখানে কত হয়ে যাচ্ছে, 6টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তো ইলেকট্রন বিন্যাস যেহেতু পরমাণুর সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করে, তো এইখানে কিন্তু 6, অর্থাৎ পারমাণবিক যে সংখ্যা সেইখানে কিন্তু 1 হ্রাস পাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে বিটা বা ইলেকট্রনকে নির্দেশ করে। এবং তার পরবর্তীতে আসে হচ্ছে কি, গামা। গামা জিনিসটা কি, গামা জিনিসটা হচ্ছে নিউট্রন, অর্থাৎ নিউট্রাল। নিউট্রন থেকে কি মনে রাখবো, নিউট্রাল, অর্থাৎ পারমাণবিক সংখ্যার যেই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দুইটার ভিতরে কোনো পরিবর্তন হবে না। তো এটার ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো যে আলফা, বিটা এবং গামা। তো এখন অনেক সময় দিতে পারে যেদিকে একটা এক্স মৌল আছে সেটার ক্ষেত্রে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, এইদিকে যে ওয়াই মৌলটা তৈরি হয়েছে এটা হচ্ছে কত হয়ে গেছে, 21, এখানে কি আছে 40। তো দেখো যে এখানে পরিবর্তনটা কোথায় হয়েছে, পারমাণবিক সংখ্যায়। কোথায় পরিবর্তন হয়েছে, পারমাণবিক সংখ্যায়। তো পারমাণবিক যদি সংখ্যায় পরিবর্তন হয় তার সাথে আমরা কি সম্পর্ক দেখছি, পারমাণবিক ভরে কিন্তু কোনো পরিবর্তন নাই, তাইলে এখানে অবশ্যই ইলেকট্রনের পরিবর্তন আছে। কিসের পরিবর্তন, ইলেকট্রন বা বিটা, অর্থাৎ এখানে কিন্তু বিটা নির্গত হয়েছে। কি নির্গত হয়েছে, বিটা নির্গত হয়েছে। তো আর একটা জিনিস যদি এবার খেয়াল করি, আলফার ক্ষেত্রে আমরা কি জানি, হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ আলফা এখান থেকে 4, এখান থেকে হচ্ছে 2। তো এখানে যদি আমরা একটা মৌল X20 40, এইখানে যদি ওয়াই আসে, এখানে হচ্ছে 36 আর এখানে হচ্ছে 18, অর্থাৎ এখানে পরিবর্তনটা কত, 2, এখানে পরিবর্তনটা কত, 4, অর্থাৎ এটা মিলতেছে কার সাথে, আমাদের আলফা কোণার সাথে বা হিলিয়াম নিউক্লিয়াসের সাথে। তো এইখান থেকে বুঝতে হবে যে এখান থেকে আলফা নির্গত হয়ে গেছে। এবং পরবর্তী যদি আমরা দেখি যে এক্স মৌল আছে হচ্ছে 20 40, এবং আমাদের যেই নতুন যে মৌলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কত, 20 40। যদি দুইটাই 40 20 এবং 40 20 হয় তখন কিন্তু আমাদের কি আছে, কোনো পরিবর্তনই হয়নি। তার মানে এখানে কোন কণা নির্গত হয়েছে, নিউট্রন কণা। কারণ আমরা নিউট্রন কি মনে রাখছিলাম, নিউট্রন মানে হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল, অর্থাৎ এইটাও 0, এটাও কিন্তু 0, অর্থাৎ পরমাণুর যে সংখ্যা বা পারমাণবিক যে সংখ্যা বা পারমাণবিক যে ভর তার কিন্তু কোনো পরিবর্তন এখানে পরিলক্ষিত হয়নি। তো এই ছিল হচ্ছে আলফা, বিটা এবং গামা নির্গতের ফলে যে পরমাণুর পরিবর্তন, এর উপর যে ম্যাথ দিতে পারে পরীক্ষায় এগুলো। তারপরে দেখো যে অরবিট এবং অরবিটাল, আমরা কিন্তু পড়ে আসতেছি শক্তি স্তরের ধারণা, কিন্তু এইখানে যেই জিনিসটা কনফিউশন সৃষ্টি করে সেটা হচ্ছে কি, অরবিট এবং অরবিটাল। অরবিট জিনিসটা কি, অরবিট জিনিসটা কিন্তু শক্তি স্তর, অর্থাৎ আমরা যেটা দেখতে পাই 2D, অর্থাৎ দ্বিমাত্রিক, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে শক্তি স্তরটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি অরবিট। আর অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে, এইখানে থাকে কি নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চলটাতে
ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95% থাকে, এবং এটা অবশ্যই কি হবে, ত্রিমাত্রিক বা 3D হবে। তো কি, অরবিটটা হচ্ছে শক্তি স্তর এবং অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে যে স্থানে ইলেকট্রন প্রাপ্তির সংখ্যা 90 থেকে 95% থাকে, সেটাকে বলা হচ্ছে অরবিটাল। তো এই গেল হচ্ছে অরবিটাল এবং অরবিটালের মধ্যে পার্থক্য। তো এই দুইটা জিনিস কিন্তু এক না, অরবিটাল এক জিনিস, অরবিটাল কিন্তু আরেক জিনিস। অরবিট সহজে মনে রাখবো যে শক্তি স্তর, এবং অরবিটাল হচ্ছে শক্তি স্তর, অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যেই স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%। তারপরে দেখো যে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসটা আমরা শিখে থাকি, যে 1s, তারপরে 2s, তারপরে 2p, এবং এর উপরে যে ইলেকট্রনগুলো আমরা দিই 1s2, 1s2, 2s2, 2p3 বা 4, যাই দিই না কেন, এইটা কিন্তু একটা নিয়মের ভিত্তিতে চলে বা শর্তের ভিত্তিতে চলে। তো এইখানে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এইখানে শর্ত আছে কয়টা, 3টা। প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে কি, আউটবাউ, অর্থাৎ আউটবাউ কি বলছে, আউটবাউ বিজ্ঞানী আউটবাউ বলছে যে প্রথমে কি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো গমন করবে এবং তারপর হচ্ছে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো গমন করবে। তো এই জিনিসটা কেমন দেখো, যে এই যে আমরা বসাচ্ছি 1s, 2s, তারপর হচ্ছে 2p, এই শক্তি আমরা বুঝবো কিভাবে যে এই শক্তি কত, আমরা দেখো আগেই পড়ে ফেলেছি, s মানে কত 0, s মানে কত 0, p মানে হচ্ছে 1, d মানে 2, f মানে 3, l এর মান থেকে আমরা এগুলো জেনে ফেলেছি। তো 1s মানে কি 1 প্লাস 0, 2s মানে 2 প্লাস 0, 2p মানে 2 প্লাস 1। তো দেখো যে এখানে 1 আসতেছে, এখানে 2 আসতেছে, এখানে কিন্তু 3 আসতেছে। তো দেখে এখানে বুঝতে পারতেছো যে এইটা সবচেয়ে ছোট, তারপরে এইটা, তারপরে পরেরটা হচ্ছে সবচেয়ে বড়। তো প্রথমে দেখো যে নিম্ন শক্তি স্তরে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে, তারপরে কিসে যাচ্ছে, উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। তো এই জিনিসটাই বিজ্ঞানী আউটবাউ বলেছেন। তারপরে দেখো যে হুন্ডের নীতি, হুন্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যখন শেলগুলো আঁকাই, আমরা যদি ডি শেলের কথা কল্পনা করি, ডিতে 5টা থাকবে, তো 5টার ক্ষেত্রে আমাদের যদি 6টা ইলেকট্রন দেওয়া থাকে, যে 6টা ইলেকট্রন এখানে কি করতে হবে, ইনপুট করতে হবে। 6টা ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় যাবে। বিজোড় অবস্থা মানে কি, প্রথমে একটা একটা করে যাবে। প্রথমে কিন্তু একবারে তুমি 6টা মানে কি, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এইভাবে দিতে পারবে না। প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা বিজোড় অবস্থায় যাবে, এবং তারপরে আমাদের আর কয়টা দরকার, তো 5টা হয়ে গেছে, তার মানে আর একটা দরকার। তো এখানে কি হবে, আর একটা ইলেকট্রন বসে যাবে। অর্থাৎ হুন্ডের নীতি অনুযায়ী আমাদের কথা হচ্ছে যে সর্বাধিক যে অযুগ্ম ইলেকট্রনগুলো, অর্থাৎ বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো প্রবেশ করবে, এবং তারপর হচ্ছে যখন শেল সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার কি হবে, জোড় অবস্থায় ঢুকতে থাকবে। এইভাবে হচ্ছে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়। এবং তৃতীয় যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। তো এই জিনিসটা কি দেখো, যে পাউলির বর্জন নীতি অনুযায়ী ধরো একটা পরমাণুরই 1s2, এখানে ইলেকট্রন কয়টা, 2টা, অর্থাৎ একই শক্তি স্তরের একই এসের কিন্তু 2টা ইলেকট্রন আছে। তো এই 2টা ইলেকট্রনের কিন্তু 4টা কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ n, l, m এবং s, এই মানগুলো কখনই এক হতে পারে না। কেন এক হতে পারে না, পরিবর্তনটা কোথায় দেখা যায়, দেখো n এর মান কিন্তু কত 1, একই, l এর মান কত, s যেহেতু আছে তাহলে 0, n এর মান 1, এর মান 0, m এর মান কত, যেহেতু এর মান 0, তো l এর মান যা হয় m এর মান কিন্তু প্লাস মাইনাস সেটা হয়। তো l এর মান যেহেতু 0, 1, 2 এগুলো হওয়ার সুযোগ নাই, তার মানে m এর মানও কত 0। কিন্তু s এর মান কিন্তু আমরা জানি যে প্লাস হাফ মাইনাস হাফ, তো প্লাস মাইনাস হাফ, s এর ক্ষেত্রে শেল কিন্তু একটাই। তো 2টা ইলেকট্রন মানে প্রথমে একটা গেছে, দ্বিতীয় কিন্তু আর একটা গেছে। তো প্রথম যে ইলেকট্রনটা সেটা কিন্তু প্লাস হাফ, দ্বিতীয় যে ইলেকট্রনটা সেটা কিন্তু মাইনাস হাফ। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু 4টা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সমান হয়নি, কিন্তু এটা কিন্তু একই শক্তি স্তরে একই অরবিটালের ক্ষেত্রে, তারপরেও কিন্তু এটা কি হয়নি, একই হয়নি। এই জিনিসটাই বলেছে হচ্ছে পাউলির বর্জন নীতিতে, অর্থাৎ একই পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তো দেখো এরপর আসে কি, বর্ণালী রেখা। বর্ণালী রেখাটা আমরা কি পড়ছিলাম, যে একটা শক্তি স্তর থেকে যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন বর্ণালী সৃষ্টি করে।
তো এই শক্তি স্তর যাওয়া আসার ভিতরে কি ঘটে, দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে কি বিকিরণ, আর একটা হচ্ছে কি শোষণ। তো বর্ণালী রেখার ভিতরে দুইটা জিনিস ঘটতেছে, একটা কি বিকিরণ, একটা হচ্ছে কি শোষণ। তো বিকিরণটা ঘটছিল কি উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাচ্ছিল তখন হচ্ছে বিকিরণ সংগঠিত হয়েছে, এবং নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গেছে তখন সংগঠিত হয়েছে কি শোষণ। তো এই দুইটার ফলে একটা সূত্র আমরা পাই, যেখানে আমরা এই শক্তি স্তরের পার্থক্যের মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা কি, 1/λ = RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n1টা কি, যেটা হচ্ছে এসে পৌঁছাবে, অর্থাৎ যেটা হচ্ছে এক কথায় মনে রাখতে পারি ছোট, যেটার মান হচ্ছে কি ছোট, n2 এর মানটা হচ্ছে বড়। অর্থাৎ দুইটা শক্তি স্তরের কথা উল্লেখ থাকবে, যে সপ্তম শক্তি স্তর থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে গমন করলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, বা দ্বিতীয় শক্তি স্তর থেকে সপ্তম শক্তি স্তরে গমন করলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমটা ছোটটা প্রথমে, বড়টা হচ্ছে পরে। তো এইভাবে হচ্ছে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো যে আর এইচ জিনিসটা কিন্তু আমাদের কাছে নতুন। আর এইচ মানে কি, আর এইচ একটা ধ্রুবক। কিসের ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। তো রিডবার্গ ধ্রুবক এটার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, যে এই মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, 109,678 এইভাবে মনে রাখতে পারি পার সেন্টিমিটার। অর্থাৎ এটা কিভাবে মনে রাখবে, 109,678 109,678 109,678 এই দুইভাবে যদি দুইটা যদি আলাদা আলাদা করে মনে রাখি তাহলে আমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তো আর এইচ মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এবং এটার মান কিভাবে মনে রাখবো, 109,678 এককটা খুব ভালো করে খেয়াল করতে হবে, পার সেন্টিমিটার। তো আবার দেখি আমরা ফিরে আসি এখানে, যে আর এইচটা হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক। n1 এর কথা কি বললাম, যে যেইটা ছোট শক্তি স্তর, অর্থাৎ যদি দ্বিতীয় এবং সপ্তম শক্তি স্তরের কথা বলে, তো এখানে ছোট হচ্ছে অবশ্যই দ্বিতীয় শক্তি স্তর। তো n1 এর মানটা কত হবে, দ্বিতীয়, এবং n2 এর মান হবে কি, যেহেতু বড় শক্তি স্তর বা উচ্চ শক্তি স্তর সেহেতু n2 এর মান হবে কি তো 7। তো দেখি আমরা এই রিলেটেড যে অঙ্কটা আমাদের আসবে সেই রিলেটেড একটা দেখো, যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন n2 = 7 এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এবং আর এইচ এর মানটাও কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে, এবং কোন এককে দিছে, পার মিটারে। কিন্তু আমরা কিন্তু এখানে কি মুখস্থ রাখছি, আর এইচ এর মান 109,678 পার সেন্টিমিটার। একক কিন্তু সব একই, শুধু কনভার্ট করে নিতে হবে। যদি আমরা পার সেন্টিমিটার আর এইচ এর মান ধরি তাহলে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি আসবে, সেন্টিমিটারে আসবে। তরঙ্গের দৈর্ঘ্য যেহেতু মিটারে প্রকাশ করি, তো এটা কি সেন্টিমিটারে প্রকাশ হবে, যেহেতু আর এইচ এর মান আমরা পার সেন্টিমিটারে নিচ্ছি। যদি এখানে আর এইচ এর মানটা আমরা পার মিটারে নিই তাহলে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মানটাও কিন্তু আমাদের কিসে আসবে, মিটারে আসবে। তো দেখো যে এখানে কি বলে দিছে, যে ব্র্যাকেট, আমরা যে সিরিজগুলো পড়ছিলাম এইগুলো অনুযায়ী আমাদের কিন্তু নাম্বারিংটা হয়। তো সিরিজগুলো একটু রিকল করি আমরা, যে প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল কি লাইমেন, দ্বিতীয়টা কি ছিল বামার, লাইমেন বামার, তারপরটা ছিল প্যাশচেন, তারপরটা কি ছিল প্যাশচেন, তারপরে ব্র্যাকেট, 5 ছিল কি ফোন্ড, এবং 6 ছিল হচ্ছে হামফ্রিজ। এটা খুব একটা লাগবে না। তো এই প্রথম 5টা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, প্রথমে লাইমেন, তারপরে বামার, তারপর হচ্ছে প্যাশচেন, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে ফুন্ড। তো লাইমেনের ক্ষেত্রে যদি কোনো কথা উল্লেখ থাকে তাহলে এন এর মান হবে 1, বামারের ক্ষেত্রে এন এর মান 2, প্যাশচেনের ক্ষেত্রে এন এর মান 3, ব্র্যাকেটের ক্ষেত্রে এন এর মান 4, এবং ফুন্ডের ক্ষেত্রে এন এর মান 5। তো এই যে মানগুলো আমাদের দেখতেছি এইগুলোই কিন্তু আমাদের এই প্রশ্নে লাগবে, অর্থাৎ ব্র্যাকেটের কথা কিন্তু প্রশ্নে উল্লেখ আছে। দেখো যে পারমাণবিক বলন ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন, তো ব্র্যাকেট সিরিজে প্রথমে আমাদের পৌঁছাতে হবে। ব্র্যাকেট সিরিজটা কোথায় আছে, n = 4 এ আছে। তো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n যেটা হচ্ছে
N1 এর মান সেটা হবে কত 4 এবং N2 এর মান 7, কারণ আমরা বলেছিলাম যে যেই মানটা হচ্ছে ছোট সেটা কিন্তু N1 এর মান, যেই মানটা বড় সেই মানটা হচ্ছে কি 7, অর্থাৎ N2 এর মান। তো আমরা যদি সূত্রটা বসাই যে 1/λ ইকুয়াল টু RH 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। তো এখানে দেখো যে আমাদের কি বের করতে হবে, বলতেছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা নির্ণয় করতে হবে, এবং RH এর মান যেটা সেটাও কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দিছে, এবং আমরা সেটা কত লিখবো 109,678 পার সেন্টিমিটার। যাতে আমরা শর্টকাটে মনে রাখতে চাই, তো এইটা লিখবো হচ্ছে 109,678 পার সেন্টিমিটার, অর্থাৎ আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের যে মান সেটা কিন্তু সেন্টিমিটার এককে বের হবে। তো RH এর ক্ষেত্রে এইটা মান পাইছি, N1 এর মান এখানে আমরা কত 4, N2 এর মান হচ্ছে 7। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি ল্যামডা। তো এইটা হচ্ছে ল্যামডা এর মান। তাইলে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী যদি ব্র্যাকেট সিরিজ বলে তাইলে হচ্ছে কত 4। যদি এখানে বলতো বামার সিরিজ কত, শুধুমাত্র পার্থক্য আমরা কোথায় পেতাম N1 এর ক্ষেত্রে। N1 এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা লিখতাম যে 2, আর বাদ বাকি আমাদের যদি N2 এর মান পরিবর্তন করতো, তো পরিবর্তনটা শুধু হবে N1 এবং N2 এর ক্ষেত্রে, আর বাদ বাকি কিন্তু সবই এক। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে লাইমেন হচ্ছে 1, বামার হচ্ছে 2, লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট পুন পরপর মুখস্থ করব। এন এর মানগুলো কিন্তু কি আছে পরপর আছে, এন এর মানগুলো কি আছে পরপর আছে। যত নিচের দিকে দাঁড়াবো মানগুলো তত কি হবে বৃদ্ধি পাবে। তো এই ছিল হচ্ছে পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের যে মান সেইগুলো নির্ণয়ের সূত্র এবং এই রিলেটেড ম্যাথ। এরপরে দেখো যে জাল নোট শনাক্তকরণ। জাল নোট আমরা কিভাবে শনাক্ত করতে পারি, দেখো জাল নোটের ভিতরে একটা কিন্তু পদার্থ থেকে যায়, সেটা হচ্ছে কি ফসফর। জাল নোট মূলত আমরা কোন আলো দ্বারা শনাক্ত করি সেইটা আমাদের কিন্তু খুব পরীক্ষা আসে যে ইউভি, অর্থাৎ আলট্রা ভায়োলেট দিয়ে আমরা এটা শনাক্ত করি। তো ইউভি দিয়ে কেন শনাক্ত করি, এর কারণ হচ্ছে দেখো যে ফসফরের যে তরঙ্গদৈর্ঘ্য শোষণের রেঞ্জ সেটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার, এবং ইউভির যে এই শোষণ ক্ষমতা সেটা হচ্ছে কত 10 থেকে 380। তো দেখো যে এই যে রেঞ্জ এটা কিন্তু এর ভিতরেই পড়তেছে, 230 থেকে 375, 10 থেকে 380 ভিতরে পড়ে। তো এই আলোর যেই বর্ণালী শোষণ বর্ণালী এটা শুধুমাত্র ইউভি দ্বারাই শনাক্ত করা সম্ভব। এই জন্য জাল নোট শনাক্তকরণের ক্ষেত্রে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। তারপরে দেখো যে NMR এর একটা টপিক আছে। NMR এটা দেয় যে কোনটা হচ্ছে সক্রিয় কোনটা হচ্ছে অক্রিয়। তো আমরা মনে রাখবো যে দেখো যে একটা উদাহরণ যদি লিখি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। তো বিজোড় ইলেকট্রন সংখ্যা যদি কখনো থাকে সেইটা হচ্ছে কি NMR সক্রিয়। আর একটা উদাহরণ যদি লিখি ফ্লোরিনের ক্ষেত্রে, এটা হচ্ছে কত 19। দেখো এটার ক্ষেত্রেও কত বিজোড় ইলেকট্রন আছে, যেহেতু 9টা ইলেকট্রন আছে, তো এখানেও কি হবে সেটা NMR সক্রিয়। NMR মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো এইখান থেকে আমরা বুঝবো যে কোনটা সক্রিয় বা অক্রিয় কিভাবে, বিজোড় ইলেকট্রন দ্বারা। বিজোড় ইলেকট্রন দেখলে আমরা সেটা কি মনে করব NMR সক্রিয়। তারপরে দেখো যে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষা জিনিসটা কি, শিখা পরীক্ষার প্রথমে দুইটা পয়েন্ট লিখছি, ধাতব আয়ন শনাক্তকরণ। ধাতব আয়নগুলো কি কি, ধাতব আয়ন হতে পারে ক্যালসিয়াম 2+, সোডিয়াম প্লাস, অর্থাৎ ধাতুর উপরে আয়ন, সেটা পজিটিভ হতে পারে আবার কি হতে পারে নেগেটিভ হতে পারে। তো শিখা পরীক্ষায় কি করা হয়, আমাদের ধাতব যে আয়নগুলো আছে সেইগুলো শনাক্ত করা হয়, সেগুলো কি করা হয় শনাক্ত করা হয়। এবং এই শনাক্তটা কেমন করা হয়, এই ধাতুর সাথে লবণকে যুক্ত করা হয়। লবণকে যুক্ত করে শিখার উপরে, শিখা মানে কি শিখা মানে ল্যাম্প অর্থাৎ আলো, এই আলোর উপরে জ্বালানো হয়। যখন এই আলোর উপরে জ্বালানো হয় তখন এক একটা পদার্থ এক এক রকমের বর্ণ সৃষ্টি করে। তো ওই বর্ণ দেখে আমরা বুঝতে পারি এর ভিতরে কোন ধাতু আছে। আমরা যেহেতু লবণ দ্বারা পরীক্ষা করতেছি, তো আমরা তো জানি না যে কোন ধাতুটা ওর ভিতরে বিদ্যমান, তো আমরা রং দেখে চিহ্নিত করি যে কোন ধাতু বিদ্যমান। এই যে পরীক্ষা এইটাকেই বলা হচ্ছে কি শিখা পরীক্ষা। তো এই ছিল হচ্ছে শিখা পরীক্ষার বিষয় এবং এই অধ্যায়ের দ্বিতীয় লেকচারের যে আলোচনা সেটুকু।